স্বামীর টাকার ইনকামের উপর নির্ভর করে বাড়ির বউয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজন কেমন আচরণ করবে। রায়ানের সাথে যখন আমার বিয়ে হয় তখন রায়ান একটা প্রাইভেট কোম্পানিতে বড় পদে জব করত। যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছিল সেহেতু রায়হান প্রতি সপ্তাহে বাড়ি আসতো। বৃহস্পতিবার অফিস শেষে সন্ধ্যার দিকে মহাখালী থেকে বাসে উঠতো আর রাত 10টা-11টার দিকে ময়মনসিংহ এসে পৌঁছাতো। একদিন রায়হানকে আমি মুখ ফুটে বলেছিলাম, তুমি প্রতি সপ্তাহে বাড়ি না এসে আমাকেই তো তোমার কাছে নিয়ে রাখতে পারো। আমার কথা শুনে রায়হান মুচকি এসে বলেছিল, আমি যে শুধু তোমার জন্য প্রতি সপ্তাহে বাড়ি আসি সেটা তোমায় কে বলল? বাসায় বাবা মা আছে, ভাই বোন আছে, আমি তাদেরকেও দেখতে আসি। তোমাকে যদি ঢাকায় নিয়ে যায় তবুও কিন্তু প্রতি সপ্তাহে আমি বাড়ি আসব। রায়হানের কথা শুনে আমি নিজের কাছে নিজে খুব লজ্জা পেয়েছিলাম, আবার ভয়ও পেয়েছিলাম রায়হান যদি আমার কথায় ভুল বুঝে সেটা নিয়ে। আমি রায়হানের হাত ধরে বলেছিলাম, তুমি আমায় ভুল বুঝো না, আসলে তুমি প্রতি সপ্তাহে এতটা পথ জার্নি করে আসো তো, তাই আমার খুব চিন্তা হয়, মনে নানা রকম ভয় কাজ করে। রায়হান কখনো শুধু আমার জন্য কোনো কিছু কিনে আনেনি। একদিন কথার কথা রায়হানকে বলেছিলাম আমার একটা নীল শাড়ি লাগবে। রায়হান পরের সপ্তাহে যখন বাড়িতে আসে তখন 2টা নীল শাড়ি আনে, একটা আমার জন্য আর একটা তার ছোটো বোনের জন্য। ঈদ আসলে আমার মা বাবার জন্য রায়হান যে শাড়ি পাঞ্জাবি কিনতো সেম শাড়ি পাঞ্জাবি তার বাবা মার জন্য কিনতো। আমার ছোটো ভাইয়ের জন্য যে ডিজাইনের শার্ট কিনতো সেই সেম শার্ট প্যান্ট ওর ছোটো ভাইকেও কিনে দিত। আমার যা কিনে দিত সেম জিনিস তার ছোটো বোনকে কিনে দিত। একবার রায়হানের সাথে শপিং করার সময় আমার একটা জামা খুবই পছন্দ হয়েছিল। আমি যখন এটা নিতে যাব তখন রায়হান দোকানদারকে বলেছিল সেম ডিজাইনের সেম রঙের আর একটা জামা দিতে। দোকানদার যখন বলল এটা শুধু এক পিস আছে, রায়হান তখন সেই জামাটা নিতে আমায় না করেছিল। আমি অবাক হয়ে রায়হানকে প্রশ্ন করেছিলাম, তুমি এভাবে কেনাকাটা করো কেন? আলাদা আলাদা ডিজাইনের জিনিস কিনলে কি হয়? রায়হান হেসে উত্তর দিয়েছিল, সেম জিনিস কেনাকাটা করি এই জন্যই যাতে আমার পরিবারের কোনো সদস্য তোমায় কখনো কথা শোনাতে না পারে। আর যদি আমার বাবা মা ভাই বোনের জন্য একই রকম জিনিস কিনি আর তোমার বাবা মা ভাইয়ের জন্য অন্যরকম জিনিস কিনি তাহলে আমার পরিবারের লোক ভাবতে পারে তোমার বাবা মাকে দেওয়া কাপড়টা দামি আর তাদের দেওয়া কাপড়টা কম দামি। রায়হান একদিকে যেমন ওর বাবা মা ভাই বোনের প্রতি কর্তব্য পালন করত, তেমনি অন্যদিকে আমার প্রতিও খুব দায়িত্বশীল ছিল। আর আমি নিজেও শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম লক্ষ্মী বৌমা আর দেওর ননদের কাছে ছিলাম মনের মতো ভাবি। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায়। রায়হান যে কোম্পানিতে জব করতো সেটা হুট করে কিছু সমস্যাজনিত কারণে বন্ধ হয়ে যায়। রায়হান তখন বেকার বাসাতেই থাকে আর ওইদিকে আমার দেওরের খুব ভালো একটা চাকরি হয়। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাড়ির প্রতিটা সদস্য আস্তে আস্তে আমার ছোট দেওরের কথা বেশি মূল্যায়ন করতে শুরু করলো। আমি আমার স্বামীকে কিছু বললে সেটা ওরা কানেই দিত না। রায়হান যদি কোনো কাজের সিদ্ধান্ত নিজ থেকে নিতে চাইতো শ্বশুর শাশুড়ি বাধা দিয়ে বলতো, আগে রাকিবকে জিজ্ঞেস করে নে। ননদের বিয়ে ঠিক হয়েছে সেটা নিয়ে আমরা সবাই আলোচনায় বসলাম। কত খরচ হতে পারে, ছেলেকে উপহার সামগ্রী কী কী দেবে, ননদের জন্য কেমন ধরনের গহনা বানাবে সেটা নিয়ে কথা হচ্ছিল। আমার শ্বশুর আমার স্বামীকে বলল, বোন তো শুধু একা রাখিবেন না, এটা তো তোরও বোন হয়, তাই যা খরচ হবে তোরা 2 ভাই সমান সমান দিস। আমার স্বামী তখন অসহায়ের মতো বসে থাকে, মাথা নিচু করে বলল, বাবা আমার বর্তমান অবস্থাটা তো জানোই, আমি কিভাবে এত টাকা দেব? আমি যতটুকু পারি এখন দিচ্ছি, বাকিটা রাকিব ব্যবস্থা করুক, আমি না হয় পরে শোধ করে দেব। আমার দেওর তখন বলল, আমি না হয় সব খরচ দিলাম, কিন্তু বাসার সামনে যে 4% জমি ভাইয়ের নামে আছে সেটা ভাই আমার নামে লিখে দিক। দেওরের কথাতে যতখানি না অবাক হয়েছিল তার চেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি দেওরের কথাতে সম্মতি দিয়েছে, অথচ সেই দেওরের চাকরির জন্য আমার স্বামী 8 লাখ টাকা দিয়েছিল। নিজের স্বামীর এমন অসহায়ত্ব চেহারাটা আমি সহ্য করতে পারছিলাম না। নিজের রুমে ঢুকে আলমারি থেকে সমস্ত গয়না বের করে শ্বশুর শাশুড়ির সামনে রেখে বললাম, এখানে যত গহনা আছে তা দিয়ে নিশ্চয়ই অর্ধেক খরচ বহন করা যাবে, তবুও আমি এই জমি আমার স্বামীকে অন্য কারো নামে লিখে দিতে দেব না। আমার কথা শুনে রায়হান আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই গহনা নিয়ে নিজের রুমে যাও। দেওরের দিকে তাকিয়ে বললাম, লজ্জা করে না বড় ভাইয়ের দুর্বলতার সুযোগ নিতে? রায়হান তখন আমার গালে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বললাম, যে বাবা মা ভাইয়ের প্রতি দায়িত্বের এতটুকু অবহেলা করেনি সেই বাবা মা ভাইয়ের থেকে প্রতিদান স্বরূপ কী পেলে একটাবার ভেবে দেখো। এ কথা বলে নিজ রুমে চলে আসি। জানালার গ্রিল ধরে যখন বাইরের দিকে তাকিয়েছিলাম তখন খেয়াল করি রায়হান পেছন থেকে আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। বুঝতে পারছিলাম রায়হান খুব কান্না করছে, কিন্তু আমি একটাবারও ওর কান্না থামাতে চেষ্টা করিনি। কাঁদলে যদি ভেতরের যন্ত্রণাটা একটু কমে
দুই ভাইয়ের মাঝে যখন সবকিছু ভাগাভাগি হয় তখন রায়হান বলেছিল, মা বাবা আমার সাথে থাকো। আমার শ্বশুর বলেছিল, না রে, আমরা না হয় রাকিবের কাছে থাকি। প্রতি মাসে আমাদের যে ওষুধের খরচ সেটা তুই চালাতে পারবি না। এমনিতেই তোর অবস্থা খারাপ। রায়হান চোখের পানি কোনোরকমভাবে আটকে রেখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলেছিল, মা, আমার স্ত্রী প্রেগনেন্ট, তুমি না হয় অন্তত আমাদের সাথে থাকো। তখন আমার আদরের ননদি তার বড় ভাইকে বলেছিল, ভাইয়া, তুমি তো দেখছি খুব স্বার্থপর, নিজের বউয়ের সেবার জন্য নিজের মাকে চাকরানি হিসাবে রাখতে চাইছো। আদরের ছোট বোনের থেকে কথা শোনার পর রায়হান চুপ হয়ে গিয়েছিল, আর অন্যদিকে তাকিয়ে চোখের জল ফেলছিলাম আমি। রায়হান যেদিন আমায় বাবার বাড়ি দিয়ে আসে সেদিন ও বাসার ভিতরে ঢুকেনি, আমাকে গেটের সামনে দিয়ে চলে গিয়েছিল। আর যাওয়ার আগে বলেছিল, যতদিন চাকরি না হবে ততদিন সন্তানের মুখ দেখতে আসবো না। রায়হান চলে যাবার পর এমন কোনো রাত নেই যে আমার বালিশ ভিজেনি। জায়নামাজে বসে কত যে চোখে জল ফেলেছি সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানে। 3 বছর পর বিকালের দিকে আমার ছেলে রায়ানকে নিয়ে আমি যখন ছাদে খেলছিলাম তখন পাশে দাঁড়িয়ে থাকা রায়হান হঠাৎ বলল, আমি যখন ছোট ছিলাম তখন মা হয়তো আমাকেও নিয়ে এভাবে খেলতো। রায়হানের কথা শুনে আমি কিছু বলিনি। আমার চুপ থাকা দেখে রায়হান আমতা আমতা করে আমায় বলল, সন্তানের কখনোই উচিত না বাবা মায়ের প্রতি রাগ করে থাকা। বাবা মা কত কষ্ট করে সন্তান। রায়হানকে আমি থামিয়ে দিয়ে বললাম, সোজাসাপটা বলো, কি বলতে চাও? রায়হান মাথা নিচু করে বলল, আমি চাই মা বাবা আমার সাথে থাকুক। আসলে রাকিবের এখানে বাবা মা ভালো নেই। শুনেছি রাকিবের বউ বাবা মার সাথে খুব বাজে ব্যবহার করে। আমি হেসে বললাম, তোমার বাবা মাকে তোমার কাছে রাখতে চাও, এতে আমায় জিজ্ঞেস করার কি আছে? তুমি যে প্রতি মাসে 10,000 টাকা তোমার বাবা মাকে পাঠাও, তখন তো আমায় জিজ্ঞেস করো না, তাহলে এখন কেন জিজ্ঞেস করছো? রায়হান অবাক হয়ে বলল, তুমি জানতে আমি বাবা মাকে টাকা পাঠাই? আমি যখন জানতে পেরেছি তুমি তোমার বাবা মাকে আমার অজান্তে টাকা দাও, তখন আমি একটু কষ্ট পাইনি, বরং তোমার প্রতি আমার সম্মানটা বেড়ে গিয়েছিল। আমার খুব গর্ব হতো এটা ভেবে, বাবা মা তোমার প্রতি অন্যায় বিচার করলেও তুমি সন্তান হয়ে বাবা মায়ের প্রতি কর্তব্য ঠিক মতোই পালন করছিলে। আমি রায়হানকে কোলে নিয়ে যখন নিচে নামবো তখন রায়হান পিছন থেকে আমার হাতটা যখন ধরলো তখন আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি চিন্তা করো না, এখানে তোমার বাবা মায়ের বিন্দু পরিমাণ অসম্মান হবে